কল্পনা করুন আপনি আপনার আদরের মেয়ের জন্মদিনে বাড়ি ফিরছেন, কিন্তু হঠাৎ কেউ আপনাকে কিডন্যাপ করে একটা বন্ধ ঘরে আটকে রাখল। একদিন নয়, 2 দিন নয়, টানা 15টা বছর। আপনি জানেন না কে আপনাকে আটকে রেখেছে আর কেনই বা রেখেছে। 15 বছর পর যখন আপনাকে হঠাৎ মুক্তি দেওয়া হলো, তখন আপনি ভাবছেন আপনার শাস্তি শেষ, কিন্তু না, আসল কাহিনী তো কেবল শুরু। আজকে আমি আপনাদের এমন এক মাস্টারপিস মুভির গল্প শোনাতে যাচ্ছি যার ক্লাইম্যাক্স দেখার পর আপনার রাতের ঘুম উড়ে যাবে। এই মুভির টুইস্ট আপনার মস্তিষ্ককে পুরোপুরি হ্যাং করে দেবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই আমাদের প্রধান চরিত্র দেসুয়ের সাথে। পেশায় সে একজন ব্যবসায়ী, কিন্তু মানুষ হিসেবে চরম বেপরোয়া আর 1 নম্বরের মাতাল। আজ তার আদরের মেয়ের জন্মদিন। স্বাভাবিকভাবেই এই দিনে তার বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোর কথা, কিন্তু সে অতিরিক্ত মদ খেয়ে রাস্তায় এমন সিন ক্রিয়েট করেছে যে এখন সে সোজা পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতে বসে আছে। মানে সিরিয়াসলি ভাই, মেয়ের জন্মদিনে কেউ এমন করে? তো যাই হোক, তার এক ভালো বন্ধু খবর পেয়ে থানায় ছুটে আসে এবং অনেক কষ্টে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর রাস্তার একটা টেলিফোন বুথ থেকে দেসু তার বাড়িতে ফোন করে স্ত্রীর সাথে কথা বলে। কথা বলা শেষ হলে তার বন্ধু রিসিভারটি নিয়ে দেসুয়ের স্ত্রীর সাথে একটু কথা বলতে শুরু করে, আর দেসু চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে থাকে। কিন্তু বন্ধুটি যখন ফোন রেখে পেছনে তাকায়, তখনই সে দেখে দেসু সেখানে নেই। কিছুটা অদ্ভুতভাবে সে সেখান থেকে গায়েব হয়ে গেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি দেসুকে কেউ একটা বন্ধ ঘরে আটকে রেখেছে। জেলের মতো সেই ঘরের দরজার নিচের একটা ছিদ্র দিয়ে তাকে খাবার দেওয়া হচ্ছে। দেসু পাগলের মতো চিৎকার করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না তাকে কেন এইভাবে অপহরণ করা হয়েছে। সে বারবার জিজ্ঞেস করতে থাকে, আমাকে কেন এখানে আনা হয়েছে, কিন্তু তার কোনো প্রশ্নেরই উত্তর সে পায় না। দেসু এখন এমন একটি ঘরে বন্দী যেখানে সে একদম একা। কেউ তার সাথে একটি কথাও বলে না, কেউ দেখা করতে আসে না। সে বিন্দুমাত্রও জানে না তার সাথে এই ভয়ানক ঘটনা কেন ঘটছে। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। এই অভিশপ্ত ঘরে দেসুর বেশ কয়েকদিন পার হয়ে যায়। মাঝে মাঝে এই ঘরের ভেতরে রহস্যময় ধোঁয়া ছেড়ে দেওয়া হয়, আর সেই ধোঁয়ার গন্ধে দেসু অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে কেউ এসে তার চুলদাড়ি সুন্দর করে কেটে গেছে, এমনকি তার পরনের পোশাকও বদলে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে 1টা বছর পার হয়ে যায়, আর দেখা যায় ধোঁয়ায় অজ্ঞান হওয়ার পর ওই লোকগুলো দেসুর ঘরে ঢোকে। তখন তারা তার ঘর থেকে একটি গ্লাস এবং তার শরীর থেকে কিছু রক্ত সিরিঞ্জ দিয়ে বের করে নিয়ে যায়। সৌভাগ্যক্রমে এই ঘরে টাইম পাস করার জন্য একটা টিভি দেওয়া হয়েছিল। একদিন দেসু টিভিতে খবর দেখার সময় হঠাৎ এমন একটা নিউজ দেখে যেটা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। খবরে বলা হচ্ছে কেউ তার স্ত্রীকে খুব নির্মমভাবে খুন করেছে। আর গত কয়েক বছর ধরে দেসু যেহেতু নিখোঁজ এবং স্ত্রীর সাথে তার নিয়মিত ঝগড়া হতো, তাই পুলিশ সর্বপ্রথম দেসুকেই সন্দেহ করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, খুনের ঘটনাস্থলে দেসুর রক্ত এবং একটি গ্লাসে তার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। আর তখনই আমরা বুঝতে পারি এই সমস্ত ওই লোকগুলোর চাল যারা দেসুকে এত বছর থেকে আটকে রেখেছে। এই খবর শোনার পর দেসু প্রায় পাগলের মতো হয়ে যায়। হতাশায় সে নিজের হাতের শিরা কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু যারা তাকে বন্দি করে রেখেছে তারা এটা হতে দেয় না। তারা ডাক্তার এনে তার চিকিৎসা করিয়ে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। আসলে এই লোকগুলো চায় না দেসু এত সহজে মারা যাক। দেসু এই নির্জন ঘরে বসে শুধুমাত্র একটা কথাই চিন্তা করতে থাকে, আমি জীবনে এমন কি করেছি যার জন্য আমাকে এমন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এরপর সে একটা ডায়েরি নিয়ে নিজের সারা জীবনের কথা লিখতে শুরু করে। তার অতীতে সে কাকে কাকে সামান্য হলেও কষ্ট দিয়েছিল, সবার নাম সে লিস্ট করতে থাকে, যাতে সে অন্তত ওই মানুষটাকে খুঁজে বের করতে পারে যে তার সাথে এই সাইকো গেম খেলছে। তার মাথায় অনেক নাম আসে, কিন্তু সে নির্দিষ্ট করে কারোর নামই কনফার্ম হতে পারে না। দেসু চরম হতাশ হয়ে পড়ে, কিন্তু সে হাল ছাড়ে না। সে টিভিতে বিভিন্ন অ্যাকশন সিনেমা দেখে ঘরের মধ্যেই মারাত্মক মারামারি অনুশীলন করতে শুরু করে। এখন তার একটাই লক্ষ্য, এখান থেকে বের হতে পারলে সবার আগে সে ওই লোকটাকে খুঁজে বের করবে যে তাকে বছরের পর বছর বন্দি করে রেখেছে, যে তার স্ত্রীকে খুন করেছে আর তার ঘাড়ে দোষ চাপিয়েছে। এই বন্দি দশায় দেসুর বেশ অনেক সময় হয়ে গেছে। দিন তারিখ মনে রাখার জন্য সে প্রতি বছর পার হওয়ার সাথে সাথে নিজের হাতে একটি করে ট্যাটুর লাইন আঁকতে শুরু করে, যাতে করে সে বছরের হিসাবটা মিলাতে পারে।
তাকে এই ঘরে প্রতিদিন খাবার হিসেবে কেবল একটা করে মোমো দেওয়া হতো। আর মোমো খাওয়ার জন্য যে স্টিলের চপস্টিক দেয়া হতো, দেশু সেখান থেকে একটি চপস্টিক দিয়ে এই প্রাইভেট জেলের শক্ত দেয়ালে একটি সুড়ঙ্গ করতে শুরু করে। কিন্তু এই কাজটা এতটাও সহজ ছিল না। ধীরে ধীরে সময় কাটে এবং আজকে এই নরকে তার পুরো 15টি বছর পার হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, 15টি বছর। আর এই দীর্ঘ সময়ে সে সেই চপস্টিক দিয়ে দেয়ালে আস্ত একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে। যখন সে সুড়ঙ্গের অন্য প্রান্তে পৌঁছায় তখন সে সেখান থেকে একটি ইট খুলে বাইরের আলো দেখতে পায়। তার হিসাব অনুযায়ী আর মাত্র 1 মাসের মধ্যে সেই সুড়ঙ্গটিকে সম্পূর্ণ করে ফেলবে আর এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু গল্পে এবার বিশাল একটা টুইস্ট আসে। একদিন তার ঘরে আবার সেই ধোঁয়া উঠতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর দেখা যায় অজ্ঞান অবস্থায় তার ঘরে একজন মহিলা আসে যিনি হিপনোটিজম এক্সপার্ট। সে দেশুকে হিপনোটাইজ করে বলে, তুমি এখন একটি খোলা ঘাসের মাঠ দেখতে পাচ্ছ। এবং অচেতন মনে দেশু সত্যি সত্যি সুন্দর ঘাসের মাঠ দেখতে শুরু করে। এরপর ওই লোকগুলো তাকে একটি বড় ব্রিফকেসের ভেতরে ভরে অজ্ঞাত কোনো একটি জায়গায় ফেলে দিয়ে আসে। যখন তার জ্ঞান ফিরে সে দেখে সে এখন মুক্ত। ব্রিফকেস থেকে বেরিয়ে সে খোলা আকাশ দেখে। দীর্ঘ 15টা বছর পর আজ সে স্বাধীন, কিন্তু চাইলেও সে এখন তার বন্ধু বান্ধব বা আত্মীয়র কাছে যেতে পারবে না, কারণ গোটা দুনিয়া তাকে তার স্ত্রীর খুনি হিসেবেই চেনে। তাই অনেকটা ভবঘুরের মতো সে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এক জায়গায় বসে সে যখন একটা অ্যাকোরিয়ামের মাছ দেখছিল, তখনই এক অচেনা লোক এসে তার হাতে একটি মোবাইল ও একটি মানিব্যাগ ধরিয়ে দেয়। মানিব্যাগে অনেকগুলো টাকাও ছিল। লোকটি দেশুকে শুধু এটা বলে, আমাকে কিছু জিজ্ঞেস করবে না, কারণ আমি কিছুই জানি না। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। এরপর প্রচন্ড ক্ষুধার্ত দেশু একটি রেস্তোরাঁয় কিছু খেতে ঢোকে। সেখানে কাজ করা একটি মেয়ে যার নাম মিদো, সে তাকে দেখে হঠাৎ বলে ওঠে, তুমি কি এখানে প্রায়ই আসো? দেশু মাথা নেড়ে বলে, না। তখন মেয়েটি বলে, তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। দেশুও অবাক হয়ে বলে, তোমাকেও খুব পরিচিত মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই দেশুর ওই নতুন মোবাইলটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ওই ব্যক্তির কণ্ঠ শোনা যায় যে কিনা তাকে 15 বছর ধরে বন্দি করে রেখেছিল। দেশু রাগান্বিত কণ্ঠে বলে, কে তুমি? তুমি আমার সাথে কেন এরকম করলে? লোকটি খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়, সেটা তুমি বলবে। দেশু ডায়েরিতে লেখা তার সন্দেহের লিস্ট থেকে একের পর এক অনেকগুলো নাম নিতে থাকে, কিন্তু ওপাশ থেকে লোকটি বলে, আমি এদের মধ্যে কেউ না। দেশু চিৎকার করে বলে, তাহলে কে তুমি? তখন ওপাশ থেকে লোকটি বলে, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কেন আছি সেটাই আসল কথা। তোমার স্কুল শেষ হওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত তোমার পুরো জীবনের দিকে নজর দাও। এখন তোমার হোমওয়ার্ক করার সময়। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবে, বালির কণা হোক বা বড় পাথর, জলে তারা দুজনেই একইভাবে ডোবে। এই মুভিতে এই কথাটার গুরুত্ব কতটুকু সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে চলেছি। এরপর দেশু সেই লোকটিকে বলে, তুমি আমাকে হিপনোটাইজ করে রেখেছিলে তাই না? তুমি কেন এরকম করলে? কিন্তু লোকটি তার এই কথার কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আমি তোমাকে খুব মিস করি, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। এ বলে লোকটি ফোন কেটে দেয়। ফোন কাটার কিছুক্ষণ পরেই সে সেখানে একটা আস্ত অক্টোপাস খেতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই মিদো তার হাত ধরে বসে, যার ফলে দেশু সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন মিদো তাকে সাহায্য করার জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর দেশুর জ্ঞান ফিরলে সে দেখে মিদো তার সেই ডায়েরিটা মনোযোগ দিয়ে পড়ছে, যেটা সে ওই 15 বছরে জেলে বসে লিখেছিল। দেশু রেগে গিয়ে তার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেয়। এখন দেশুর জীবনে কেবল 2টি মিশন, এক, ওই শয়তানকে খুঁজে বের করা যে তার জীবনের 15টা বছর কেড়ে নিয়েছে, 2, তার হারিয়ে যাওয়া আদরের মেয়েকে খুঁজে বের করা। দেশু মিদোকে তার মেয়ের খোঁজ নেয়ার জন্য পরিচিত আত্মীয় স্বজনদের কাছে পাঠায়, কিন্তু সে জানতে পারে তার মেয়েকে অনেক আগেই এক সুইডিশ দম্পতি দত্তক নিয়ে বিদেশে চলে গেছে। এটা জানার পর দেশু আপাতত মেয়েকে খোঁজার আশা বাদ দিয়ে দেয়, কিন্তু যে তাকে 15 বছর বন্দি করেছিল তাকে সে ছাড়বে না। একদিন রেস্তোরাঁয় খাওয়ার সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। 15 বছর ধরে সে তো শুধুমাত্র মোমো খেয়েই বেঁচেছিল, আর তার মুখে সেই মোমোর স্বাদ এমনভাবে লেগে আছে যেটা সে কখনো ভুলবে না। তাই সে চিন্তা করে সে সেই শহরের প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে মোমো খাবে। তারা নিশ্চয়ই কোনো না কোনো রেস্টুরেন্ট থেকে মোমো নিয়ে তাকে খাইয়েছে, আর সে যদি সেই রেস্টুরেন্টটা খুঁজে বের করতে পারে তাহলে সে ওই প্রাইভেট জেলটাও খুঁজে বের করতে পারবে। যেমন ভাবা তেমন কাজ।
এরপর সে শহরের একের পর এক চাইনিজ রেস্তোরাঁয় গিয়ে শুধুমাত্র মোমো খেতে শুরু করে। অবশেষে একদিন সে সেই রেস্তোরাঁটি পেয়ে যায় যেখান থেকে তার জন্য মোমো নিয়ে যাওয়া হতো। এরপর সে সেই রেস্তোরাঁর ডেলিভারি বয়ের পিছু নিতে থাকে এবং এক পর্যায়ে সে সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় যেখানে তাকে 15টা বছর বন্দি করে রাখা হয়েছিল। এরপর দেসু ওই জেলের ভেতরে ঢুকে পড়ে। সে সোজা সেখানকার ইনচার্জকে ধরে তাকে ভয় দেখায় এবং জিজ্ঞেস করে, বল কে আমাকে 15 বছর ধরে এখানে বন্দি করে রেখেছে। তখন সেই লোকটি জানায় এটি কোনো সাধারণ জেল নয়, বরং এক ধরনের প্রাইভেট আন্ডারগ্রাউন্ড জেল, যেখানে লোকেরা মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের শত্রুদের বন্দি করে রাখে। ইনচার্জ মার খেয়ে স্বীকার করে, তোমাকে যে বন্দি করে এখানে রেখেছিল আমি তার মুখ কখনো দেখিনি, কিন্তু আমি তার ভয়েস রেকর্ড করে রেখেছি। সে দেসুকে আরও জানায়, লোকটি তোমাকে বন্দি করার কারণ হিসেবে বলেছে তুমি নাকি খুব বেশি কথা বলো। এরপর দেসু সেই রেকর্ড করা ক্যাসেটটি নিয়ে সেখান থেকে বের হতে ধরে, কিন্তু তখনই তার সামনে জেলের ডজন ডজন লোক চলে আসে যারা তাকে জ্যান্ত মেরে ফেলতে চায়। কিন্তু তারা জানতো না গত 15 বছরে দেসু টিভির সামনে বসে শুধুমাত্র মারামারির প্র্যাকটিস করেছে, আর এখন দেসু একা হাতে তাদের সবাইকে ধুয়ে দেয় এবং সেই বন্দিশালা থেকে বীরের মতো বেরিয়ে আসে। তবে এই মারামারিতে সে নিজেও মারাত্মক আহত হয় এবং এক পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে সে অজ্ঞান হয়ে পড়ে। তখনই দেখা যায় এক অচেনা লোক তাকে তুলে একটা ট্যাক্সিতে বসিয়ে দেয় এবং ড্রাইভারকে মিদোর বাড়ির ঠিকানা বলে দেয়। দেসু আধা অজ্ঞান অবস্থায় সে লোকটিকে ধন্যবাদ জানায়, কিন্তু লোকটি যাওয়ার সময় বলে, বিদায় ও দেসু। আসলে দেসুর পুরো নাম হলো ও দেসু। এই কথাটি শোনার সাথে সাথেই দেসু চমকে যায়। সে চিন্তা করে লোকটি আমার পুরো নাম কিভাবে জানলো, আর তখনই সে বুঝতে পারে এটাই সে লোক যে তাকে 15 বছর বন্দি করে রেখেছে। এই সমস্ত কিছু চিন্তা করতে করতে দেসু অজ্ঞান হয়ে যায়। এরপর দেসুর জ্ঞান ফেরে। সে দেখে মিদো তার সমস্ত ক্ষত ব্যান্ডেজ করে দিয়েছে আর সে ক্লান্ত শরীর নিয়ে তার পাশেই ঘুমিয়ে আছে। একটু সুস্থ হয়ে দেসু জেল থেকে আনা সেই অডিও টেপটি প্লে করে। সেখানে সে সেই লোকটির কণ্ঠস্বর শুনতে পায়, যেখানে লোকটি ইনচার্জকে বলছে একজনকে 15 বছরের জন্য বন্দি করতে হবে, কিন্তু খেয়াল রাখবে সে যেন বন্ধ ঘরে পাগল না হয়ে যায়। উত্তরে ইনচার্জ বলে এর জন্য তার খাবারে ড্রাগস মিশিয়ে দিতে হবে, আর এই কারণেই 15 বছর ধরে ড্রাগস খেয়েও দেসু পাগল হয়নি। এরপর ইনচার্জ তাকে জিজ্ঞেস করে লোকটার অপরাধ কি। লোকটি উত্তর দেয় দেসু খুব বেশি কথা বলে। এরপরই রেকর্ড শেষ হয়ে যায়। পরদিন দেসু তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তার বন্ধুর এখন একটি সাইবার ক্যাফে আছে। দেসু তাকে সমস্ত কিছু খুলে বলে। বন্ধুটি সবকিছু শুনে বুদ্ধি দেয় শত্রুকে দূরে নয়, তোমার কাছের লোকজনের মধ্যেই খোঁজা উচিত। এমনও তো হতে পারে সে তোমার আশেপাশেই ঘুরছে। এরপর তারা মিদোর মেইল আইডি চেক করে। সেখানে তারা একটি নতুন মেইল দেখতে পায়, যেটা এভারগ্রিন নামের একটা আইডি থেকে এসেছিল। মেইলে লেখা থাকে, তোমার স্ত্রীর খুনের যে কেস তোমার উপর ছিল তুমি এখন তা থেকে মুক্ত। এরপর তারা সেই মেইল আইডিটাকে হ্যাক করে সেই জায়গার ঠিকানা বের করে, বিল্ডিং 7, রুম নাম্বার 407। দেসু এক মুহূর্ত দেরি না করে সেই ঠিকানায় পৌঁছে যায়, আর সেখানে গিয়ে অবশেষে সে সেই ভিলেনের মুখোমুখি হয়। এই লোকটির আসল নাম হলো লিউজিন। সে দেসুকে দেখে হাসতে থাকে আর বলে, তোমার কাছে ঠিক 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে যদি তুমি বের করতে পারো আমি তোমাকে কেন বন্দি করেছিলাম, তবে আমি নিজের হাতেই নিজেকে শেষ করে ফেলবো। আর যদি তুমি সেটা না করতে পারো তবে আমি তোমার প্রেমিকা মিদোকে মেরে ফেলবো। সে আরো হুমকি দেয়, তুমি জীবনে যে মেয়েকেই ভালোবাসবে আমি তাকেই মেরে ফেলবো। এটা শুনে দেসু তাকে রাগে মারতে যায়। তখনই উজিন নিজের শার্ট খুলে তার বুকে একটা যন্ত্র দেখায়। সে বলে, আমার হার্টের অপারেশন হয়েছিল এবং এতে একটি পেসমেকার লাগানো আছে। পেসমেকার হচ্ছে এমন একটি যন্ত্র যেটা হার্টবিট নিয়ন্ত্রণ করে। আমি এর একটি স্পেশাল রিমোট কন্ট্রোল তৈরি করেছি, যেটা আমার কাছেই আছে। আমি যখন খুশি এটা বন্ধ করে মরে যেতে পারি, আর আমি মারা গেলে তুমি জীবনেও জানতে পারবে না কেন আমি তোমাকে 15 বছর বন্দি করেছিলাম, আর মিদোর খোঁজও তুমি কখনো পাবে না। এটি বলে উজিন সেখান থেকে চলে যায়, আর দেসু তাকে কিছুই করতে পারে না। এরপর দেসু পাগলের মতো খুঁজে সেই গোপন জায়গায় পৌঁছে যায় যেখানে মিদোকে আটকে রাখা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে নিজেও গুন্ডাদের হাতে ধরা পড়ে যায়। তারা দেসুকে মারাত্মক নির্যাতন করতে থাকে। ঠিক তখনই সেখানে স্যুটবুট পরা একজন লোক টাকার একটি ভরা ব্রিফকেস নিয়ে আসে আর বলে দেসুকে ছেড়ে দিতে। ওই জেলের ইনচার্জ দেসুকে ছাড়তে না চাইলেও শেষমেশ বিশাল টাকার লোভে সে রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে দেসু ইনচার্জকে হুমকি দিয়ে বলে, তুই যেই হাত দিয়ে মিদুকে ছুঁয়েছিস আমি তোর সেই হাত কেটে ফেলবো। ইনচার্জ তখন তাচ্ছিল্য করে বলে, তাহলে আমার জিভের কি হবে? এরপর দেসু আর মিদো সেখান থেকে মুক্ত হয়ে অনেক দূরে এক অজানা জায়গায় লুকিয়ে পড়ে, যাতে তাদের কেউ আর খুঁজে না পায়।
এই বিপদের মধ্যেই তাদের দুজনের মধ্যে এক গভীর ভালোবাসা তৈরি হয়, যার প্রভাবে তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে। দীর্ঘ 15 বছরের নরকবাসনের পর দেসুর জীবনে এই প্রথম একটু সুখের হাওয়া বয়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তাদের চোখ কপালে উঠে যায়। তারা দেখে তাদের বিছানার পাশে একটি সুন্দর বাক্স রাখা। বাক্সটি খুলতেই দেখা যায় তার ভেতরে একটি কাটা হাত। আসলে এটা ওই জেলের ইনচার্জেরই হাত। দেসু চমকে ওঠে আর চিন্তা করে, আমি যে ওই লোককে হাত কেটে ফেলার হুমকি দিয়েছিলাম সেটা উজিন কিভাবে জানলো? তার মানে সে আমার প্রতিটা কথা শুনছে। তখনই দেসু বুঝতে পারে তার শরীরে বা পোশাকে কোনো ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। খুঁজতে খুঁজতে দেসু তার জুতোর সোলের ভেতরে সত্যি একটি ট্রান্সমিটার পায়। সে সাথে সাথে সেটা বের করে ফেলে দেয়। এরপর তারা দুজন মিলে ইন্টারনেটে এভারগ্রিন নাম দিয়ে সার্চ করতে থাকে। খুঁজতে খুঁজতে একটি ওয়েবসাইটের নাম তাদের সামনে আসে, এভারগ্রিন ওল্ড বয়েজ স্কুল। আসলে এখানেই দেসু ছোটবেলায় পড়াশোনা করত। তারা সাথে সাথে ওই স্কুলে যায় এবং সমস্ত পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করে। আর ঘাঁটতে ঘাঁটতে সেখানেই সে লিউজিনের ছবি দেখতে পায়। আর তার পাশেই একটা গ্রুপ ফটো থাকে যেখানে একটা মেয়ের মুখকে ঢেকে দেওয়া হয়েছিল। ছবিটা দেখে দেসুর আপচা আপচা মনে পড়ে একটা মেয়ের কথা, যার নাম ছিল সুহা। এই সমস্ত কিছু দেখে দেসু তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি সুহাকে চেনো, যে আমাদের সাথে পড়তো? বন্ধু বলে, আরে হ্যাঁ, সে তো অনেক আগেই মারা গেছে। দেসু জিজ্ঞেস করে মেয়েটি কেমন ছিল। তখন তার বন্ধু মেয়েটির নামে বাজে কথা বলতে শুরু করে। সে বলে সে তো 1 নম্বর চরিত্রহীন ছিল, আর তার পেটে তার বয়ফ্রেন্ডের বাচ্চাও ছিল, আর এই কারণেই সে পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছে। তখনই আমরা দেখি বন্ধুটি যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই তার পেছনের সিটে লিউজিন বসে সব শুনছিল। আসলে সুহা ছিল লিউজিনের বোন। বোনের নামে এমন জঘন্য কথা শুনে উজিন আর মাথা ঠিক রাখতে পারে না। সে পেছন থেকে গিয়ে দেসুর বন্ধুকে নির্মমভাবে খুন করে আর ফোনে দেসুকে বলে, আমার বোন কোনো চরিত্রহীন মানুষ ছিল না, আর এই সত্যিটা তোমাকেও মানতে হবে। এই কথা শোনার পরেই দেসুর অতীতের সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তার মনে পড়ে যায় স্কুলে পড়ার সময় একদিন সে লুকিয়ে দেখেছিল যে উজিন এবং তার বোন সুহা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। দেসু দূর থেকে এটা দেখে ফেলে এবং স্কুল ছেড়ে যাওয়ার আগে সেই গোপন কথাটি তার ওই বন্ধুকে বলেছিল। যদিও সে বন্ধুকে বলেছিল কাউকে না বলতে, কিন্তু বন্ধু পুরো স্কুলে এই খবরটি রটিয়ে দেয়। ভাইয়ের সাথে সম্পর্কের এই গুজব চারদিকে ছড়িয়ে পড়লে লজ্জায় ও অপমানে উজিনের বোন 5 জুন জুলাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর তখনই সে বুঝতে পারে এই কারণেই উজিন তাকে 5 জুলাই পর্যন্ত সময় দিয়েছিল। আজ সেই 5 জুলাই, যেদিন লিসুহার মৃত্যুবার্ষিকী। এই পুরো ঘটনার জন্য দেসু কিছুটা দায়ী হলেও তার ভুলটা এতটাও বড় ছিল না যে তাকে 15 বছর ধরে একটি ঘরে বন্দি করে রাখা হবে। কিন্তু উজিনের ফিলোসফি হলো, বালির কণা হোক বা বড় পাথর, জলে তারা দুজনেই একইভাবে ডোবে। অর্থাৎ কারো দেওয়া দুঃখ ছোট হোক বা বড়, সেটা সমান কষ্টই দেয়। সত্যিটা জানার পর মৃদু দেসুকে বোঝায়, তুমি তো কারণ জেনে গেছো, চলো আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। কিন্তু দেসু রাজি হয় না। সে মিদোকে ওই হাতকাটা জেলের ইনচার্জের কাছে নিয়ে যায়। এটা সে 2টি কারণে করে। 1, উজিন যাতে মিদোকে খুঁজে না পায়, আর 2, যেহেতু উজিন ওই ইনচার্জের হাত কেটেছে, তাই সে এখন উজিনের সবচেয়ে বড় শত্রু। সে নিশ্চয়ই মিদুকে রক্ষা করবে। সব প্রস্তুতি শেষে দেসু সোজা উজিনের পেন্ট হাউসে গিয়ে হাজির হয়। উজিন হাসি মুখে বলে, শেষ পর্যন্ত তোমার সবকিছু মনে পড়ে গেল। দেসু বলে, তুমি আমাকে হিপনোটাইজ করে স্মৃতি মুছে দিয়েছিলে, আবার বলছো মনে করতে। কিন্তু যাই হোক, আমি জিতে গেছি। এখন তোমার কথা অনুযায়ী তুমি নিজেকে শেষ করে ফেলো। কিন্তু এরপর উজিন এমন একটা কথা বলে যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সে বলে, তোমার কি মনে হয় আমরা হিপনোটাইজ করে তোমার স্মৃতি মুছে দিয়েছিলাম? একদমই না। তুমি জানো তোমার কেন এসব মনে ছিল না? কারণ তুমি এই ঘটনাকে কোনো পাত্তাই দাওনি। তুমি এটাকে ভুলে গিয়েছিলে। তোমার ছড়ানো গুজবের কারণে মানুষ বলা শুরু করেছিল যে আমার বোন প্রেগনেন্ট, এবং সে নিজেও এটা বিশ্বাস করতে শুরু করেছিল। এই কষ্ট সহ্য করতে না পেরেই সে নিজেকে শেষ করে দেয়। উজিন আরো বলে, তুমি কি পোস্ট হিপনোটিজমের কথা শুনেছ? এর মাধ্যমে যে কোনো মানুষের মনে যে কোনো কিছু গেঁথে দেওয়া যায়। আর তুমি এবং মিদো যে আজ একে অপরকে পাগলের মতো ভালোবাসো, ফিজিক্যাল রিলেশনেও গিয়েছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমরা তোমাদের দুজনকেই হিপনোটাইজ করেছিলাম। আর তোমার সবচেয়ে বড় বোকামি কোথায় জানো? তুমি এতগুলো বছর ধরে ভুল প্রশ্ন করে আসছিলে। তোমার প্রশ্ন ছিল আমাকে 15 বছর জেলে কেন রাখা হলো, যেখানে তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল উজিন দেসুকে 15 বছর বন্দি রাখার পর হঠাৎ ছেড়ে দিল কেন। এরপর উজিন তার টেবিল থেকে একটি সুন্দর বাক্স বের করে দেখায়, যার ভেতরে একটি ফ্যামিলি ফটো অ্যালবাম ছিল। এই অ্যালবামে দেসুর পরিবারের ছবি ছিল, যেখানে সে
তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে রয়েছে। দেসু কাপা কাপা হাতে পাতা পাল্টাতে থাকে। প্রতিটা পাতায় তার মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে। আর অ্যালবামের শেষ ছবিটি দেখে দেসুর পায়ের তলার মাটি সরে যায়। বন্ধুরা, অ্যালবামের শেষ ছবিটি ছিল মিদোর। মিদোই হলো দেসুর নিজের হারানো মেয়ে, যাকে সে আজ ভালোবাসে, যার সাথে সে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এই ভয়ঙ্কর এবং জঘন্য সত্যটা জানার পর দেসুর মানসিক ভারসাম্য প্রায় নষ্ট হয়ে যায়। সে পশুর মতো গর্জন করে উজিনের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সময় থাকতেই উজিনের বডিগার্ড তাকে আটকে দেয়। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এর মধ্যে দেসু নিজের কান ফাটিয়ে দেয়, যাতে তাকে উজিনের আর কোনো নোংরা কথা শুনতে না হয়। আর দেখা যায় উজিন নিজের লোককেই গুলি করে মেরে ফেলে, কারণ সে চায় না দেসু এখনই মরে যাক। দেসু এই চরম সত্যিটা নিয়ে আজীবন তিলে তিলে মরুক, এটাই তার প্ল্যান। এরপর দেসু উজিনকে জিজ্ঞেস করে, তুমি মিদোকে কি এই সমস্ত কিছু বলেছ? তখন উজিন বলে, তুমি মিদোকে ওই ইনচার্জের কাছে কেন ছাড়লে? তুমি কি বুঝতে পারোনি ওটা আমার বিছানো একটা ফাঁদ ছিল? আমি ওই লোকের হাত কেটেছিলাম ঠিকই, কিন্তু তার বদলে তাকে এত টাকার সম্পত্তি দিয়েছি যে সে এখনো আমার কেনা গোলাম। এরপর উজিন মিদোকে ফোন করে লাউড স্পিকারে দেয়। মিদো ফোনে দেসুকে জানায়, আমার সামনে একটি বাক্স রাখা আছে এবং এরা আমাকে এটি খুলতে বলছে। এই বাক্সটি হুবহু সেই অ্যালবামের বাক্সের মতোই। তখন দেসু চিৎকার করে বলে ওঠে, না, ওই বাক্সটা খুলো না, কারণ সে কোনোভাবেই চায় না তার মেয়ে ভয়ঙ্কর সত্যিটা জানুক যে তার বাবার সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে। দেসু ফোনে বলে, তুমি বাক্সটা একদম ধরবে না, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। এটি বলে সে কল কেটে দেয়। ফোন কাটার পর দেসু পুরোপুরি ভেঙে পড়ে। সে উজিনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আর হাত জোর করে তার সামনে কাঁদতে থাকে। সে বলে, দয়া করে মিদুকে এই সত্যিটা জানিও না, ও এটা কিছুতেই সহ্য করতে পারবে না। দেসু একবার হুমকিও দেয় যে সে তাকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু তখনই সে আবার কুকুরের মতো উজিনের পা জড়িয়ে ধরে। সে বলে, আমি সারা জীবন তোমার কুকুর হয়ে থাকবো। সে উজিনের জুতো পর্যন্ত চাটতে শুরু করে, কিন্তু উজিনের চোখে মুখে কোনো দয়া নেই। সে শুধুমাত্র হাসতে থাকে। এই সমস্ত কিছু বলতে বলতে দেসু সেখানে থাকা একটি কাঁচি দিয়ে নিজের জিভ কেটে ফেলে। আর এতক্ষণে দেসুকে এরকম শাস্তি পেতে দেখে এক পর্যায়ে উজিনের বদলা পূরণ হয়ে যায়। আর সে সেই জেলে ফোন করে মিদোকে ছেড়ে দিতে বলে, সাথে এটাও বলে মিদোকে যেন সত্যিটা জানানো না হয়। সে দেসুকে বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন আমার জন্য বাঁচার আর কি উদ্দেশ্য বাকি রইল? এই বলে সে উঠে দাঁড়ায়। তখনই তার পকেট থেকে সেই পেসমেকার বন্ধ করা রিমোটটি নিচে পড়ে যায়। দেসু দ্রুত রিমোটটি তুলে নিয়ে বোতাম টিপে দেয়, কিন্তু এটাও ছিল উজিনের একটা মিথ্যে চাল। আসলে ওটা পেসমেকারের কোনো বোতাম ছিল না, ওটা ছিল একটা স্পিকারের রিমোট, যেটা চাপতেই দেসু মিদোর সাথে ইন্টিমেট হওয়ার শব্দগুলো শুনতে পায়, যেটা শুনে সে পুরোপুরি পাগলের মতো হয়ে যায়। এরপর উজিন সেখান থেকে ধীরে ধীরে লিফটে ওঠে। লিফট দিয়ে নিচে নামার সময় উজিনের কেবল তার আদরের বোনের স্মৃতি মনে পড়তে থাকে। তার মনে পড়ে সেই দিনের কথা যখন তার বোন নদীতে ঝাঁপ দিচ্ছিল আর উজিন তার হাত শক্ত করে ধরে রেখেছিল। সুহা বলছিল আমাকে যেতে দাও, কিন্তু উজিন তাকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সুহা বলে, আমাকে সব সময় মনে রেখো। এটা বলে সে হাতটি ছাড়িয়ে নদীতে ঝাঁপ দেয়। আজ এত বছর পর নিজের বোনের এই করুণ মৃত্যুর স্মৃতি উজিন আর সহ্য করতে পারে না। সে রিভলভার বের করে নিজের মাথায় গুলি করে সেখানেই শেষ হয়ে যায়। আসলে উজিন তো এতদিন কেবল দেসুর উপর সাইকো প্রতিশোধ নেয়ার জন্যই বেঁচে ছিল, আর আজ তার জীবনের একমাত্র উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তাই এখন তার বাঁচার আর কোনো মানে হয় না। গল্পের একদম শেষে আমরা দেখি অনেকদিন পর দেসু সেই হিপনোটাইজ করা মহিলাকে খুঁজে বের করে। সে তাকে অনুরোধ করে, আমার সব স্মৃতি মুছে দাও, আমি আমার অতীত ভুলে যেতে চাই। মহিলা প্রথমে বলে, আমি কেন তোমাকে সাহায্য করব? কিন্তু দেসু তো নিজের জিভ কেটে ফেলেছিল, তাই সে কথাগুলো একটি কাগজে লিখে এনেছিল। সেই কাগজের শেষ লাইনটি পড়ে মহিলার হৃদয় ছুঁয়ে যায়। সেখানে লেখা ছিল, আমি জানি আমি অনেক বড় পাপ করেছি, তবে কি আমার এই পৃথিবীতে বেঁচে থাকার একটুও অধিকার নেই? এটা দেখে মহিলাটি রাজি হয়ে যায়, তবে সে শর্ত দেয়, এই হিপনোটিজম ভুলও হতে পারে, তুমি হয়তো তোমার সব স্মৃতি চিরতরে হারাতে পারো। এতে তুমি কি রাজি আছো? দেসু সম্মতি দেয়। এরপর মহিলা তাকে হিপনোটাইজ করে। এরপর আমরা দেখি দেসু একটি বরফে ঢাকা প্রান্তরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন মিদো তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। সে দেসুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ দেসু। এই কথা শুনে দেসুর মুখে একটা স্বস্তির হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই সেই হাসি একটা তীব্র যন্ত্রণায় রূপ নেয়। আর ঠিক এখানেই এই মাইন্ড ব্লোয়িং মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা,
মুভিটির শেষ দৃশ্যটা আপনাকে দুটো জিনিস ভাবতে বাধ্য করবে। এক, যখন দেশু হাসে মনে হয় সে হিপনোটাইজ হয়ে সত্যি সবকিছু ভুলে গেছে এবং মৃদুকে শুধু প্রেমিকা হিসেবেই গ্রহণ করেছে। কিন্তু যখন তার হাসিটা কষ্টে পরিণত হয় তখন দর্শক হিসেবে আমাদের বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ এর মানে হতে পারে যে হিপনোটিজম কাজ করেনি। দেশুর এখনো সবকিছু মনে আছে, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে আজীবন এই ভয়ঙ্কর সত্যিটা তার বুকে চেপেই বেঁচে থাকার অভিনয় করে যাবে। তো বন্ধুরা, আজকের এই মাথা নষ্ট করা সাইকোলজিক্যাল জার্নি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই একটা লাইক ঠুকে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।